বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, আর আমার ডানে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং প্রাক্তন সেনা কর্মকর্তা ব্যারিস্টার সরওয়ার হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার ওয়াদুদ ভূঁইয়া, বিএনপির এক সময়কার প্রধান প্রতিপক্ষ বাংলাদেশ আওয়ামী লীগ আজকে মনে হচ্ছে পারসেপশন ওয়াইজ প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে নবগঠিত এনসিপি। কেমন লাগে বা কেমন লাগছে? খারাপ না, নতুন প্রজন্ম রাজনীতিতে উঠে আসবে, আমাদের সাথে কাজ করবে, সুন্দর তো, খুবই ভালো। কারণ নতুন জেনারেশনের হাতে যদি আমরা পরবর্তী রাষ্ট্র দেশ পরবর্তী প্রজন্মকে দিয়ে না যেতে পারি তাহলে তো দেশ অচল হয়ে যাবে। অতএব জেনারেশনের পর জেনারেশন আসবে, নতুন দল হবে, ছোটো ভাইরা একসময় বড় হবে, শিখবে। এখন আমরা ওদেরকে শেখাবো, তারা আমাদের থেকে শিখতে হবে, অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে। কে কাকে শেখাবে? আপনারা শেখাবেন না তরুণরা? মানে আপনি যাদেরকে তরুণ বলছেন, আমাদের মা বাবারা আমাদেরকে শিখিয়েছে, আমাদের সিনিয়রদের থেকে আমরা শিখিয়েছি, অনুকরণ করেছি, দেখেছি। সেখানে কিছু সংস্করণ হতে পারে, এই তরুণরা আমাদের থেকে শিখবে। সভ্যতা, ভব্যতা, আদব কায়দা, রাজনীতির মারপ্যাচ এগুলো শিখেই তারা ম্যাচিউরড হবে। তারপরে ওদের হাতে একটা সময় দেশ এবং জাতি নির্ভর করতে পারবে। সরওয়ার হোসেন, আওয়ামী লীগ থেকে এনসিপি, এই যে রাজনৈতিক পট পরিবর্তন, পথপ্রবাহ, গতি প্রকৃতি কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ জিল্লুর ভাই, ধন্যবাদ সহ আলোচক, আমার প্রিয় একজন মানুষ এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন। দেখুন, রাজনৈতিক প্রক্রিয়াটা আসলো কীভাবে, ইভলভ হলো কীভাবে। আপনি যদি ন্যাশন স্টেট দেখেন অথবা কিভাবে জাতি সত্তা সৃষ্টি হলো, কিভাবে ন্যাশন স্টেট সৃষ্টি হলো, সেই 1648-এ ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া, সেইটার মাধ্যমে ন্যাশন স্টেটের আইডিয়াটা ইভলভ হয়। সেখান থেকে পলিটিক্স সেই 1600 সেঞ্চুরিতে শুরু করে এখন একবিংশ শতাব্দী। তো রাজনীতির মূল উদ্দেশ্যটা কি? রাজনীতির উদ্দেশ্য বহুবিধ। মেইন উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ, সার্বভৌমত্ব রক্ষা করা এবং দেশকে প্রোগ্রেস করা। এবং রাজনীতি একটা ভলান্টিয়ার সার্ভিস। কেউ রাজনীতিতে সাধারণত ডেকে আনে না, এখানে কেউ বেতন দেয় না। তাহলে সেই রাজনীতিকে উদ্দেশ্য যারা প্রবাহিত করতে পারে, যারা সেটাকে এগিয়ে নিতে পারে, তাদের রাজনীতি দীর্ঘদিন টেকে থাকে। যারা সেই রাজনীতি এগিয়ে নিতে পারে না, যারা জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারে না, তারা ওই যে আমরা যেটা বলি মুসলিম লীগ হয়ে যায়। তাহলে আজকে 5ই আগস্টের পরে শুধু এনসিপি না, আমার জানা মতে অন্তত 14টা রাজনৈতিক দল এখানে সৃষ্টি হয়েছে। দ্যাট মিনস ইট রিফ্লেক্টস যে এক্সিস্টিং দলগুলোয় তারা যেতে চাচ্ছে না। অথচ বিএনপি যে দলের সদস্য এখনও আমি, এই বিএনপিতে তারা আগ্রহ ফিল করছে না, জামাতে আগ্রহ ফিল করছে না, নাকি এক ধরনের কিংস পার্টি, এক ধরনের ফান পার্টি হিসেবে অনেকের মনেই হয় না যে তারা রাজনীতিতে সিরিয়াস। কিন্তু ইভেন নিবন্ধনের জন্য যেসব রাজনৈতিক দল আবেদন করেছে তাদের দলের নাম দেখলেই মনে হয় যে তারা রাজনীতিটাকে একটা ফান হিসেবে নিয়েছে। এবং তারাও যদি এই ফান হিসেবে নেয় অথবা মানে কিংস পার্টি হয়, কিংস পার্টি পৃথিবীতে বিভিন্ন সময় আসছে, সেই কিংস পার্টি যদি জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারে তারা প্রোগ্রেস করবে, জন আকাঙ্ক্ষা ধারণ না করতে পারে তারা ফেল করবে। কিংস পার্টি যেটা আপনি বলেন যে প্রশাসনের এক ধরনের, আমরা তো বিগত বছরগুলোতে প্রচুর এরকম রাজনৈতিক দল দেখলাম, কিন্তু কেউই তো জায়গা করে নিতে পারছে না। কেন পারছে না? বা জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারছে না, সেটা বা জনগণ তাদেরকে সমর্থন করছে না। একটা রাজনৈতিক দল সাকসেসফুল করতে হলে 5টা ইন্ডিকেটরস দরকার হয়। সেটা হলো সংগঠন, জনসমর্থন, তারপরে আপনার জন আকাঙ্ক্ষা ধারণ করা, তাদের মিডিয়া কানেকশন এবং জনগণের কাছে পৌঁছে। এটা অনেকগুলো ফ্যাক্টর থাকে। সেই ফ্যাক্টরগুলো যদি তারা সাকসেসফুল হয় তাহলে দে উইল বি গুড পার্টি, আদারওয়াইজ দে উইল বি এক্সটিংক্ট। তো সেই জন্য যে জাতীয় পার্টি যারা 9 বছর সরকার চালিয়েছে তারা তো এখন জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারে না বলে একটা রিজনাল পার্টি হয়ে গেছে। এরা জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারলে তারা সাকসেসফুল হবে অথবা তারা বিলীন হয়ে যাবে, সেইটাই আমরা ভবিষ্যতে দেখব। তবে যে কারণে
5ই আগস্ট ঘটেছে, যে আকাঙ্ক্ষাগুলো, এখানে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের, রাজনৈতিক যে খোল নলসে পল্টে দেওয়ার যে একটা আকাঙ্ক্ষা, এটা একেবারে পরিষ্কার। সেইটা যদি ধারণ না করতে পারে তাহলে ভবিষ্যতে আবার একই জিনিস রেকার করতে পারে, একই জিনিস পুনরায় আসতে পারে। সেই জায়গায় কথা হচ্ছে যে আমরা যে রাজনৈতিক সংস্কৃতি দেখছি, যে রাজনীতির নামে অপশাসন, দুঃশাসন, ব্যক্তিগত লোভ লালসা, ব্যক্তিগত ভোগবাদিতা, হয়তো আগে কিছুই ছিল না, রিক্সায় চড়তো, হঠাৎ করে পাজেরও তাদের হয়ে যায়। এই যে রাজনৈতিক দলের ভিতরে যে জবাবদিহিতে নাই, অর্থাৎ ওই যে রাজনীতির যে মেইন আকাঙ্ক্ষা, জনকল্যাণ, দেশের কল্যাণ, সার্বভৌমত্ব, সুশাসন, ন্যায্যতা রক্ষা করা, সেই জায়গায় যখন না যাবে তখন বারবার হোঁচট খাবে। বাংলাদেশে 53 বছর এই টাইমে 6 বার গণ অভ্যুত্থান হয়েছে। কেন অভ্যুত্থান হচ্ছে? তার মানে শুধু ইলেকশনের মাধ্যমে রাজনৈতিক দল ক্ষমতায় এসে সঠিক সংস্কার করতে পারে নাই। সঠিক সংস্কার যদি হয় তাহলে সেখানে গণ অভ্যুত্থান ঘটে না। ব্রিটেনে এখন পর্যন্ত গণ অভ্যুত্থান হয়নি। কেন হয় নাই? তারা সবসময় মানুষের আকাঙ্ক্ষার সাথে অ্যাডজাস্ট করতে পেরেছে। চায়নাতে কমিউনিজম থাকলেও সেখানে গণ অভ্যুত্থান হয় নাই। আপনার রাজতন্ত্র থাকলেও সৌদি আরব, সেখানে গণ অভ্যুত্থান হয়নি। কারণ এক ধরনের সেখানে ন্যায্যতা, সুশাসন যে কোনো ফর্মে আসুক, তাহলে রাজনৈতিক দলের সামনে বড় ধরনের চ্যালেঞ্জ, তারা জন আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করতে পারে কিনা, এই চ্যালেঞ্জটা এখন আসছে কমপ্লিটলি বিএনপির উপরে। কারণ মানুষের 5ই আগস্টের পরে মানুষের যে আশাবাদ সৃষ্টি হয়েছে বিএনপির উপরে, যে বিএনপি নিজেকে এমন জায়গায় মোটিভেট করবে, এমন কারেকশন করবে, যে এক কথায় ওই জিয়ার রাজনীতি ফেরত আনতে হবে। আরেকটা কথা বলে এই পর্বে শেষ করি, যে একটা ধারণা আসছে যে আওয়ামী লীগ কামব্যাক করবে কিনা। আওয়ামী লীগ কামব্যাক করার সুযোগ সৃষ্টি হবে যদি এই একই ধারার রাজনীতি, দুর্বৃত্তায়িত রাজনীতি এখন পরিচালনা হয়। সেই ক্ষেত্রে এনসিপি সহ নতুন যে দলগুলো সৃষ্টি হয়েছে, তারা যদি পজিটিভ পলিটিক্স করে, কোয়ালিটি পলিটিক্স করে, যে পলিটিক্সটা হবে কে কাটছিয়া ভালো নেতা সামনে আনতে পেরেছে, কে কাটছিয়া চরিত্রবান নেতা সামনে আনতে পেরেছে, কে কাটছে দেশপ্রেমিক মানুষকে সামনে আনতে পেরেছে। ওই প্রেসিডেন্ট জিয়া যেটা করেছে, যে সে উপজেলা পর্যায় পর্যন্ত থেকে ভালো মানুষকে সামনে আনতে হবে। রাজনৈতিক প্রক্রিয়াটা হবে এবং দ্য গুড অ্যান্ড ব্যাড, এই ব্যাডকে সরিয়ে দেওয়া, গুড যারা ভালো তাদেরকে সামনে আনায়। এই প্রক্রিয়া যদি না যায় তাহলে ওটা আত্মধ্বংসকারী, অন্য কোনো কারণের দরকার হবে না। তো সেই জায়গাটার বড় চ্যালেঞ্জ এবং অব্লিগেশন এখন বিএনপির ঘাড়ে। মিস্টার ওয়াদুদ ভাই, আপনি শুনছিলেন বিএনপিকে কিভাবে কারেকশন করতে হবে, সেগুলো আপনার বক্তব্য থাকতে বলবেন। কিন্তু আমি যেটা ওই যে আওয়ামী লীগ থেকে এনসিপি বলছিলাম, এখন লক্ষ্য করা যাচ্ছে যে নির্বাচন সংস্কার নানা ইস্যুতে বিএনপি এবং এনসিপি, মাঝখানে জামাতও আছে, তাদের একটা মুখোমুখি একদম একেবারে পরস্পর বিরোধী অবস্থান, এবং পরিস্থিতিটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি তার পদে থাকবেন কি থাকবেন না, এই সরকার থাকবে কি থাকবে না, এক ধরনের অনিশ্চয়তা এবং জটিলতাও তৈরি হচ্ছে। সো এই বিরোধের আসলে নিষ্পত্তি কিভাবে হবে বা কিভাবে দেখেন এই বিরোধকে? এই বিরোধটা আসলে হতো না যদি প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণ করার সাথে সাথেই সকল রাজনৈতিক দলগুলো ডেকে এনে বলতো, আমার কোনো রাজনৈতিক দল নেই, আমি রাজনৈতিক দল করার জন্য এখানে আসিনি, আমি দেশের একটি ক্লান্তিকালে দেশকে কিছু দিতে আসছি, সংকট উত্তরণ করার জন্য আসছি, আপনারা সবাই আমার দল, আপনারা সব রাজনৈতিক দলগুলো আমাকে সাহায্য করবেন। এই মানে অ্যাপ্রোচটা যদি করতো এবং মেন্টালি মানসিকভাবে যদি রাজনৈতিক দলগুলোর সাথে সিনিয়রিটি অনুযায়ী অনুযায়ী, যেমন বিএনপি একটি বড় দল বা অন্যান্য দলগুলো আছে, এভাবে যদি সবার সহযোগিতা নিয়ে উনি বা উপদেষ্টা পরিষদ আগাতো, তাহলে কিন্তু এই সংকটের জন্ম হতো না। কিন্তু ওনাদের দল কোথায়? মানে ওনাদের কি দল আছে? প্রফেসর ইউনূসের কোনো দল? রাইট নাও একটা অনুমান ঘটছে, আলোচনা হচ্ছে, জনগণ গুঞ্জন করছে, বলছে যে ওনাদের নিজস্ব একটা দলকে ওনারা সারভাইভ করার জন্য, মানে এটাকে ম্যাচিউর করার জন্য ওনারা নানা তালবাহানা করছে। সেটা এনসিপিকেই জনগণ ওনাদের দল হিসাবে বিবেচনা করছে। যেমন এনসিপির অঙ্গ সংগঠন একটা আত্মপ্রকাশ করলো যুব শক্তি, হয়তো কয়েকদিন পরে ছাত্র শক্তি হবে। এই নামগুলো আসছে কোত্থেকে? আপনি খেয়াল করেন 111-এ যখন আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়ার জন্য ডক্টর ইউনূস
সাহেবকে মানে প্রস্তাব করা হলো, তিনি কিন্তু চেয়ে বসলেন যে আমাকে 10 বছরের জন্য ক্ষমতা দিতে হবে। তো 10 বছরের জন্য তো অনির্বাচিত কাউকে একটা দেশ পরিচালনা করার দায়িত্ব দিতে পারে না। সেই জন্য মইনুল আহমেদ গংরা অবৈধ কর্মকাণ্ড করে থাকলেও তারাও রাজি হয়নি, অন্যান্যরাও রাজি হয়নি। তো সে অবস্থায় তিনি আর দায়িত্ব নিতে পারেননি এবং তিনি একটি নাগরিক শক্তি নামে একটা দল করেন। সেই দলের ফর্ম উনি ছাড়েন অনলাইন সহ সব জায়গায়। তাহলে সেই নাগরিক শক্তির সাথে দেখেন আপনি যুবশক্তি ছাত্র শক্তির একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে। আর এখানে এই যে আমাদের ছোট ভাইয়েরা 5 আগস্টের পরে যে অন্যায় অনিয়ম, যে মানে অনেক নৈরাজ্যকর পরিস্থিতি, দুর্নীতি, অর্থ টাকা, যেমন আপনার সজীব ভুঁইয়ার পিএস এপিএস এদের যে 311 কোটি টাকা দুদকের কাছে ধরা পড়লো, অনেক টাকা ধরা পড়লো, এত চাঁদাবাজি, সচিবালয়ের তদবির বাণিজ্য, এগুলোতে উপদেষ্টা পরিষদ অথবা ডক্টর ইউনূস সাহেব, উনি আমার ব্যক্তিগতভাবে উনি আমার স্যার, আমার শিক্ষক, আমার ইউনিভার্সিটির টিচার, ওনাকে আমি অনেক পছন্দ করি। তিনি কিন্তু ডেকে বলতে পারতো যে বাবারা তোমরা এসব করো না, বন্ধ করো। আজকে সে কি দাঁড়ালো, 5 আগস্টে যেই তারুণ্যের উচ্ছ্বাস এবং আন্দোলন জোয়ার আমরা দেখেছি, সেই এনসিপিতে এখন সেটা কিছু নাই। কিছুদিন আগেই কিন্তু ইলেকশন কমিশন ঘেরাও করা হয়েছিল অথবা সামনে বিক্ষোভ করা হয়েছিল আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য, বা তার পরবর্তীতে এই যে ইশরাক হোসেনের এই মেয়র পদ সংক্রান্ত বিষয়ে ইলেকশন কমিশনের বাতিল চেয়ে বা আপনার পুনর্গঠন দাবি করে, সেখানে সাংবাদিক পুলিশ বাদ দিলে এনসিপির লোক দেখা গেল সর্বোচ্চ 50 জন, সাংবাদিক পুলিশ উৎসুক জনতা বাদ দিলে। তাহলে এই এনসিপি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এটাকে আমি এখন মনে করবো এটা এখন কিংস পার্টির পর্যায়ে দাঁড়িয়েছে। আর এই সকল কিংস পার্টিকে বিএনপি বা বাংলাদেশের মানুষ খুব একটা আমলে নেয় না। কারণ আপনি দেখেন 111-এ কিন্তু অনেকগুলো কিংস পার্টি গঠিত হয়েছিল, যেটা মইনুল আহমেদরা করেছিল। সেই কিংস পার্টি কিন্তু ধোপে টিকেনি। এরপর আসেন এই যে 18 নির্বাচন হলো, 18 নির্বাচনেও কিন্তু শেখ হাসিনা আমাদের বিএনপিরও 2-1 জনকে নিয়ে, বিভিন্ন জনকে নিয়ে কিংস পার্টি করলো। এই যে আপনার যে বেক্সেমকোর সালমান সাহেব দরবেশ অনেক টাকা বিতরণ করলো, অফিসে বসে বসে শুধু টাকার বস্তা বিতরণ করলো, কিন্তু এই কিংস পার্টিকে পাবলিক রিসিভ করে নাই। এই অবস্থায় আমরা মনে করছি এখন এনসিপি একটা কিংস পার্টিতে পরিণত হয়েছে। এবং আপনি যে বললেন রাজনীতিতে কমেডি আকারে চলে যাচ্ছে কিনা, অনেকটা তাই। ডেস্টিনির পক্ষ থেকে, ডেস্টিনির চেয়ারম্যান একটা পার্টি করলো আম জনতা, এরকম অনেকেই মানে বুইফুল রাজনৈতিক দল সৃষ্টি করলো এই 5 আগস্টের পরে, অন্তত 10-12টা। অতএব এগুলো মানুষের গণ আকাঙ্ক্ষা অর্জন করতে পারবে না। কারণ শুরুতে ওদের যে মানে অ্যাম্বিশন, ভিশন, চলাফেরা, চালচলন, আচার আচরণ, চাঁদাবাজি ইত্যাদি বিষয়ে যে কর্মকাণ্ড দেখা গেছে, এদের উপরে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে। অতএব এদের মতো একটা মানে বুইফুর সংগঠনকে আমাদের প্রফেসর ইউনূস সাহেব, শ্রদ্ধাভাজন আমাদের জাতির কাছে ব্যক্তি, তিনি এটা বোঝা উচিত ছিল এদেরকে প্রশ্রয় দেওয়া ঠিক হয়নি। এই কারণেই কিন্তু আজকে জটিলতা সৃষ্টি হয়েছে। কোর্ট রায় দিল ইশরাক মেয়র হবে, কোর্ট বলল নির্দিষ্ট টাইমের মধ্যে ইলেকশন কমিশনকে গ্যাজেট প্রকাশ করার জন্য। ইলেকশন কমিশন আইন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি দিল, মতামত চাইল, নির্দিষ্ট টাইম পার হয়ে যাচ্ছে, আইন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনো সদুত্তর দিল না। বাধ্য হয়ে ইলেকশন কমিশন গ্যাজেট নোটিফিকেশন সার্ভ করলো। তাহলে এখানে ওদের কি দোষ? সেখানে যে মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করে যে মানে ইশরাক হোসেনকে যে মেয়র হিসাবে বসতে না দেওয়ার যে ব্যবস্থা তারা নিয়েছিল, বাধা সৃষ্টি করেছিল, সেখানে তো উপদেষ্টা পরিষদ অথবা প্রধান উপদেষ্টা বলা উচিত ছিল, থামো তোমরা তো আমারই ছেলে, থামো, এটা আইনের গতিতে চলতে দাও, সুশাসনকে এস্টাবলিশ করো। যে সুশাসনের অভাবে, যে সুশাসন না থাকার কারণে শেখ হাসিনার এই অধঃপতন হয়েছে। আমরা তো এবং দেশ তো চায় না
যে আমাদের অ্যাডভাইজারের, আমাদের প্রধান অ্যাডভাইজারের, আমাদের উপদেষ্টা মণ্ডলীর পরিণতি এমন হোক আওয়ামী লীগের মতো, হাসিনার মতো, এটা কেউ চায় না। আর অনির্বাচিত কোনো সরকারকেও দেশবাসী দীর্ঘদিন চায় না, এবং এটা বৈধতাও হয় না, পায় না। একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট মানি হলো একটা সার্টেন টাইমের জন্য আপনি একটা দায়িত্ব পালন করবেন। আপনি একটা বিশাল আকারের সংস্কারের দায়িত্ব নিয়ে বসে আছেন, দায়িত্ব হাতে নিলেন, সারা মানে জীবনের সংস্কার মনে যেন করে ফেলবেন। এই দায়িত্ব তো আপনাকে কেউ দেওয়া হয়নি। সুষ্ঠু ইলেকশনটা করার জন্য বেসিক সংস্কারটা করাই ছিল আপনার জন্য উপযুক্ত এবং যথেষ্ট। এই বেসিক নিড সংস্কারটা করে নির্বাচনটা উনি রোড ম্যাপ দিয়ে দেওয়া উচিত ছিল, তাহলে এই জটিলতা আজকে সৃষ্টি হতো না। এবং উনিও অভিমান করে বলে হোক, রাগ করে বলে হোক, অথবা সত্যিকারই বলা হোক, অথবা ওনার জনপ্রিয়তা যাচাই করার জন্য এমন কোনো কথা বলছেন কিনা এটাও কেউ কেউ বলছে। যাচাই হলো কিছু? যাচাই হয়তো আমি তো এরকম কিছু দেখছি না। উনি হয়তো ওনার জনপ্রিয়তা যাচাই করার জন্য এটা দিতে পারে যে আমি পদত্যাগ করব, অভিমান করে রাগ করেও বলতে পারে। কিন্তু এই কথাগুলো তো আসতো না। আমরা তো এত বড় একটা নোবেল বিজয়ীর কাছ থেকে এমনটুকু আশা করিনি। উনি যদি ব্যর্থ হয়, ওনার যদি ব্যর্থতা দেখা দেয় ওনার ইচ্ছায় বা অন্যদের কারণে, তাহলে তো 5ই আগস্ট ব্যর্থ হয়ে যাবে। জি, আমি আসছি আবার আপনার কাছে। ব্যারিস্টার সরওয়ার হোসেন, আপনি শুনছিলেন। জি, দেখুন, আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিটা বলছিলাম যে দুর্বৃত্তিত রাজনীতি কীভাবে সৃষ্টি হয়। দুর্ভাগ্য হলো যে সমস্ত জাতি গঠিত হয়েছে, যে নেতৃত্ব প্রয়োজন হয়, বাংলাদেশে সেই লক্ষ্যে একজন নেতা আসছিল, আমি মনে করি প্রেসিডেন্ট জিয়া। যে ন্যায্যতা, যে নৈতিকতা রাজনৈতিক কালচারের মাধ্যমে ঢুকানো দরকার ছিল, সেইটা শুরু থেকে বাংলাদেশ হয় নাই। আপনি একটা গ্রামের কথা মনে করেন, যে যুবলীগ, এই পতিত আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছিল যুবলীগ, অথবা মনে করেন যুব দল। এখন তারা যদি দেখে যে ছেলেটা এখন ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, জ্ঞান আসছে, ক্লাস 8-এ পড়ে, বলা হয় যে 11 বছর হইলেই তার ভিতরে একটা সেন্স অফ জাজমেন্ট চলে আসে, মানে বুঝে সব কিছু। এখন তারা যদি দেখে যে এই ছেলেপানগুলা তাদের এই দখল, অনৈতিকতা, মেয়েদের সাথে ফষ্টামি করা এবং চাঁদাবাজি করা, তখন তারা ভাবে যে এইটাই হলো ওয়ে অফ লাইফ। অর্থাৎ ওই যে কোয়ালিটি রাজনীতি একদম তৃণমূল পর্যায় থেকে শুরু থেকে বিতাড়িত, এই থেকে রাজনীতিটা হয়েই গেছে একেবারে দুর্বৃত্ত। এবং এমন দুর্বৃত্তি হয়েছে যে পৃথিবীর কোনো দেশ পাবেন না যে ভালো মানুষরা মুখ লুকিয়ে থাকে। বাংলাদেশ একমাত্র দেশ, এখানে ভালো মানুষরা হয়তো সবাই বিদেশে সেটেল হতে পারে না, কিন্তু মুখ লুকিয়ে থাকে। তাহলে ওই রাজনৈতিক দলের ভিতরে সংস্কার হয়েছে সবচেয়ে বড় প্রয়োজন, সবচেয়ে বেশি প্রয়োজন, যে এই প্রক্রিয়ার মাধ্যমে উন্নত বিশ্বে যাদের সফল গণতন্ত্র অথবা অন্য যে কোনো রাজনৈতিক প্রক্রিয়া যেভাবে ভালো মানুষকে সামনে আনতে পারে, নেতৃত্বের টপে আনতে পারে, যে এই নেতৃত্ব যে তাদের দেশের ফুটবল খেলা দেখতে যায়, সে কোনো প্রোটোকল চায় না এবং ইকোনমি ক্লাসে পড়ে যায়, অথচ অক্সফোর্ডে পড়া। আর আমাদের দেশে এমন নেতৃত্ব প্রোটোকল, মানে এত বেশি তাদের প্রোটোকল দরকার। আমি প্রোটোকলের ছোট্ট একটা গল্প বলি, একদম ফ্যাক্ট, আপনি এটা জানা দরকার জনগণের। একজন আপনার এএজি, তো সে শুনছে প্রোটোকল, সবাই প্রোটোকল নাই। ঢাকা শহরে এত বেশি পতাকার জ্বালায় জনগণের গাড়ি নেই, মানে সব পতাকা একদম পথ করতে হবে, নাইলে কোথাও একজন বিদায় একজন আসছে, সে আইসে প্রতিমন্ত্রী হয়ে গেল, মানে পতাকা লাগবে। পতাকার ঠালায় ঢাকা শহরে অনেকের পতাকা নাই, কিন্তু গাড়িতে পতাকার একটা স্ট্যান্ড, মানে যেন বোঝা যায় যে আসলে সে পতাকা। আমি অনেকবার বলছি যে এই স্ট্যান্ড সব ভেঙে ফেলানো উচিত, এই পুলিশ কোনো অ্যাকশনই যায় না। তো সেইখানে আপনার আর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে এই রাজনীতিতে এখন এই টাকা বানাবার যে মেকানিজম, যে এমপি হলেই যে একটা মানি মেকিং মেশিন হয়ে যায়, সেই জায়গাটা থেকে যদি আপনি সরে না আসতে পারেন, এই দুর্বৃত্তিত রাজনীতি থেকে ভালো মানুষকে সামনে আনলে দেশ একভাবে আপনার নেতৃত্বের ক্রাইসিসে ভোগে, এবং দুর্বৃত্তিত রাজনীতি সবসময় সাকসেসফুল হয়। এই জায়গাটা হলো যারা দলের বড় নেতা, সেইখানে তাদের বড় ধরনের অব্লিগেশন সৃষ্টি হয়েছে। এখন আমি ওদের সাথে একটু দ্বিমত পোষণ করি এখানে, যে ইশরাকের ইস্যুটা
সঠিক হয়েছে বলে আমি মনে করি না। আমি মনে করি না এই কারণে যে আপনার মনে আছে যে আওয়ামী লীগ ঝাড়ু মিছিল করেছিল। ঝাড়ু মিছিলের উদ্দেশ্য ছিল কোর্টের উপর একটা চাপ সৃষ্টি করা। শুধু ঝাড়ু মিছিল করে নাই, তারা বস্তি বসিয়েছিল, লাঠি মিছিল, বস্তি লাঠি মিছিল, লাঠি মিছিলও করেছিল। তাহলে যে বিএনপি যে এই 31 দফা যেখানে তারা সুশাসন ন্যায় বিচার আনার জন্য একটা ফ্লেজ করেছে, ঘোষণা দিয়েছে, তো আপনাদের বিগিনিংটা কি করলেন? আপনার যদি কোর্টের আদেশ প্রতিপালন না হয় তাহলে আপনি আবার কোর্টে যাবেন। এবং এখানে বিশ্বাস করার কারণ রয়েছে, আমি দ্বিমত পোষণ করি নাগরিক হিসাবে, নিম্নকোর্টের রায়টা ম্যানিপুলেটেড হয়েছে, চাপ সৃষ্টি করে করানো হয়েছে। সেইখানে এটা পত্রিকা আসছে যে ওখানে প্রথম আবেদন ছিল নির্বাচন বাতিল করার, সেটা যথাযথ প্রক্রিয়ায় সেই আবেদন কারেকশন করা হয়নি, সিগনেচারও নাকি জালিয়াতি হয়েছে বলে খবর বেরিয়েছে। তো সেইটার উপরে আপনার নিজের স্বার্থে আমি মেয়রের জন্য জনগণকে 8 দিন 10 দিন জিম্মি করে রাখবো, দিস ইজ নট এ গুড এক্সাম্পল। এইটা অ্যাভয়েড করলে ভালো হতো বলে আমি মনে করি। এইটা ইটস নট এ গুড বিগিনিং। চিটাগং একটা ব্যাপারে সেখানে বোধহয় টার্ম আছে, এটা তো টার্ম নাই, আপনি তো এক ধরনের বৈধতা দিলেন যে নির্বাচন বারংবার আপনি প্রত্যাখ্যান করেছেন, সেইটা 7 জন এমপি পার্লামেন্টে পাঠাইয়া সেটা একটা ব্যাপার হয়েছে। কিন্তু এখন এই অভ্যুত্থানের পরে এইটা কি এত জরুরি ছিল? তো জনগণ কি দেখলো? আপনি যদি কমেন্টগুলো দেখেন সোশ্যাল মিডিয়ায়, সালাউদ্দিন সাহেবের 2টা ইভেন্ট আমি বলি আপনাকে। একটা হলো ওনার একটা বক্তব্য আমি দেখলাম যে শাহবাগে কেন যাব, সেইখানে আপনার 20,000-এর বেশি কমেন্ট আসছে, একটা পজিটিভ কমেন্ট আসে নাই। বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ, সেইটা আমি মনে করি যে যদি রিসার্চ করা উচিত যে কেন এটা হচ্ছে। এইটা কিন্তু এক ধরনের টেন্ডেন্সি, মানুষের টেন্ডেন্সি এখন কিন্তু প্রকাশ পায়। আরেকটা বললো যে যদি ইউনূস সাহেব চলে যায় তাহলে জনগণ বিকল্প খুঁজে নেবে। এইটা দেখেন আপনি যে কী ধরনের প্রতিক্রিয়া নিউজ আছে সেটা দেখেন। এইখানে আমি বলি যে ফেসিজমের পতনের সাথে সাথে ইন্ডিয়ান যে নীতি নির্ধারক এবং তাদের মিডিয়া যেভাবে প্রোপাগান্ডা শুরু করেছে, মনে হয় যেন একটা প্রোপাগান্ডা যুদ্ধ চলছে। তা তাদের একমাত্র না, কিন্তু ধরেন ইন্ডিয়া তো ইনিশিয়ালি বা 5ই আগস্টের পর থেকে বা তার আগ থেকেই তারা এই প্রোপাগান্ডা শুরু করেছে। কিন্তু সব কিছুর মধ্যে যদি আমরা আবার ইন্ডিয়াকে টেনে আনি তাহলে তো আমরা আমাদের নিজস্ব যে সমস্যা আছে আমাদের ভেতর থেকে সৃষ্ট, সেটা তো আমরা আইডেন্টিফাই করতে পারবো না। একটা প্রবণতা কিন্তু আমাদের মধ্যে আছে, যে কোনো কিছু হলেই তার মধ্যে ইন্ডিয়াকে নিয়ে আসা। নাও ইট ইজ সো অ্যাপারেন্ট, যখন এটা এমন অ্যাপারেন্ট হয় তখন এটা বারংবার আলোচনা আসবে। কেন আসবে আমি জিল্লুর ভাই বলছি, বা আপনি যে কোনো ডেমোক্রেসির আলোচনা করলেন, ইনক্লুসিভিটির আলোচনা করলেন, আপনি আওয়ামী লীগের দোষর হয়ে গেলেন। তো এই কথায় কথায় আওয়ামী ভীতি, আওয়ামী ইভেন যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছে, ফাইট করেছে, সাফার করেছে, তাদেরকেও এখন আওয়ামী লীগের দোষর বানিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাটায় এই যে মামলা যে একটা বাণিজ্য, মামলা বাণিজ্য শব্দটা আসছি ওই ফেসিজমের সময়, আওয়ামী লীগের সময়, যে একটা মামলায় 100 জনকে এফআইআর নাম দিলেন এবং 5,000 10,000 এবং এটা তো আপনার বলতে সুবিধা হবে যে অনেক সময় এখন এটা লক্ষ্য করা যাচ্ছে, যদি আপনি খুব মাইনরিটি পর্যবেক্ষণ করেন, যে এই ইন্ডিয়ার আওয়ামী লীগ বলতে বলতে মাঝখান দিয়ে এই ইস্যুগুলোকে সামনে এনে আসলে ফায়দাটা নিয়ে যাচ্ছে অন্য কেউ, যাদের আসলে নেওয়ার কোনো যোগ্যতাও নেই, কারণও নেই, মানুষও সমর্থন করবে না। সেইখানে এই যে মিথ্যে মামলা, যে অন্যায্যতার জন্য, যে ফেসিজমের জন্য এই পতন হলো, তো একই কালচার যদি চলে, এই যে মামলাগুলো করছে এই ব্যাখ্যা যথেষ্ট নয় যে এটা তো আমরা করি নাই, মানে পুলিশ করে নাই। তাহলে মিথ্যা মামলা যারা করেছে, মনে করেন আগের মামলাগুলো হয়তো অপরাধ করছে 5 জনে, কিন্তু সেখানে 5,000 লোক আসামি করে এবং পুরা 15 বছর এই মামলা বাণিজ্য করছে পুলিশের একটা অংশ। আবার এই একই জিনিস যদি হয় তাহলে শুরুতেই হোঁচট খেলো যে এই যে মানুষের যে আকাঙ্ক্ষা, যে একটা ন্যায্যতার ভিত্তিতে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এই মামলাগুলো তো একটা কমিশন হওয়া ছিল যে এখানে মিথ্যা মামলা কারা করছে তাদের ভিতরে হিউজ কস্ট পেনাল্টি দেওয়া হচ্ছিল। ব্রিটেনে আপনার মিথ্যা মামলা হয় না কেন? 2টা কারণে, জুডিশিয়াল অ্যাক্টিভিজম এবং কস্ট পেনাল্টি। যদি কোর্ট দেখে যে এইটা মিথ্যা মামলা হয়েছে, এমন কস্ট পেনাল্টি দেবে ওর জীবনে আর কোনোদিন এই মামলা করতে যাবে না। তো সেইটা তো হচ্ছে না। সেই জন্য ওই জিনিসটা কেন আসে বারবার, যে ইন্ডিয়ান নামটা। সো ইন্ডিয়ান এখানে একটা তারা ডিক্লেয়ার করছে তারা এই ইউনূস সরকারকে, অন্ধ্রপ্রদেশ সরকারকে আনস্টেবল করবে, ব্যর্থ করবে। এই ব্যর্থতা তাদের একটা এজেন্ডা, 1 নম্বর এজেন্ডা। এবং আওয়ামী লীগের যারা হিন্দুত্ববাদী সরকারকে পছন্দ করে, ইন্ডিয়ান ডিক্লেয়ার্ড পলিসি, তারা যে কোনো হিন্দুদেরকে, ইন্ডিয়ান গভর্নমেন্ট অফিশিয়ালি কোথাও ডিক্লেয়ার করেছে?
না, সেটা তো তাদের মানে আপনি যখন বলছেন যে এটা ডিক্লেয়ার করেছে তখন অফিসিয়ালি তো এই ডিক্লেয়ার, সেই জায়গায় আমি আসছি যে ইন্ডিয়ান অফিসিয়াল পলিসি হয়েছে তারা পৃথিবীর যে কোনো হিন্দুদেরকে তারা আশ্রয় দেবে, নাগরিক সেটা তারা তাদের পলিসি দিবে তো। তাহলে এখন 20,000-এর মধ্যে আওয়ামী লীগ আছে, তাদেরকে তো আশ্রয় দিছে। এই যে আশ্রয় দিল, তারা তো মুসলমান ত্যাগ করে না, আমরা কোনো খবর পাই নাই, কিন্তু তাদেরকে আশ্রয় দিছে স্পেশাল ক্যাটাগরি। এই যে আশ্রয় দেওয়াটা সেইটি প্রমাণ করে যে তারা ফেসিজমকে যে আশ্রয় দিছে, তার মানে ফেসিজমকে যারা এখান থেকে সরিয়েছে তাদের বিপক্ষে তারা কাজ করবে, আনস্টেবল করবে। তাইলে ইন্ডিয়ান অবজেক্টিভস আর যারা এখন এই মুহূর্তে ইন্ডিয়ার আশ্রয় প্রশ্রয় আছে তাদের অবজেক্টিভস এক। সেই অবজেক্টিভসগুলো কি? দ্রুত নির্বাচন। একজন সেনাপ্রধান বলছে বাংলাদেশে নির্বাচিত সরকারের সাথে তারা কাজ করবে, এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী বলল যে বাংলাদেশে দ্রুত নির্বাচন হবে। হু আর দে? তারা ডিক্টেট করা এখনও কি আমরা তাদের প্রভিন্স? তারা যদি করতে পারে না, তাহলে আমাদের সহযোগিতা করি। এবং এই দ্রুত নির্বাচন, আপনার সংবিধান চেঞ্জ করা যাবে না, চুপকে সরানো যাবে না, এইগুলোর সবই তাদের এজেন্ডা। সেজন্য রিজনেবল টাইমটা কী ছিল? এবার সেই একই এজেন্ডা যদি বিএনপির প্রায় 90% যদি মিলে যায় এবং আর্মির কথাও যদি মিলে যায়, সেনাবাহিনীর কথা, তখন তো মানুষ সেখানে মিলাবে, এটা তো স্বাভাবিক। তাহলে রিজনেবল টাইম, আপনি ইউনুস যেভাবেই সরকার গঠন করুক না কেন, ইউনুস সাহেব, সেটাকে আমরা সমালোচনা করছি এবং করব, তাদের ব্যর্থতা নিয়ে করব। কিন্তু এই রকম একটা মানে জঞ্জাল, এইরকম একটা মানে যেখানে সমস্ত প্রতিষ্ঠান ভেঙে পড়েছে, নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে, সেইটা রিজনেবল টাইম কি হতে পারে আপনি বলেন? আপনারা অনেক দেশে 10 বছর, 20 বছর, 28 বছর পর্যন্ত নিয়েছে। সো এখানে যে বিএনপির যে পলিসিগত ভুলগুলা, আমি বলি ভুল, যে এই পলিসিগত ভুল থেকে সরে আসার একটা সুযোগ আসছে আমি মনে করি। তারা সেই রাজনীতি করা উচিত যে বিচারকদের যে যখন বয়স বাড়ালো, সেটা কি জনস্বার্থে বাড়িয়েছিল না দলের স্বার্থে? মানুষ সেভাবে কী বলেছে, দলের স্বার্থে সেটা হয়েছিল, সেখানে প্রথম অনএলিভেন হয়ে গেল। এখন যে এই যে দ্রুত নির্বাচন কথা বলছেন, এটা মানুষ কীভাবে রিড করে সেটা দেখে। আমি 28 বছর বলতে থাকতে রিজনেবলি আমি মনে করি আপনি প্রথম অনএলিভেনে 2 বছরে একটা কথা বললেন না, প্রথম অনএলিভেনে 2 বছর অ্যালাউ করলেন না। 111 এর সরকার কিন্তু সরকার প্রধান ফখরুদ্দিন আহমেদ কিন্তু প্রথম বক্তৃতায় বলেছেন যে আমার 2 বছর লাগবে নির্বাচন। হ্যাঁ, জাতির উদ্দেশ্যে কিন্তু তিনি প্রথমে বলেই নিয়েছেন যে আমার 2 বছর লাগবে, আর এরা তো টাইম লিমিট দেয় নাই। তো ওই জায়গাটায় যে যদি বলা হয় যে এইটার সমস্ত একমাত্র দায়িত্ব হলো নির্বাচন করা, তখন এটা কিন্তু মানুষ চালাকি হিসেবে নিতে পারে। এইটা চাপ সৃষ্টি করবে না। যদি কেউ বলে থাকে যে আপনি আবার নির্বাচনও বলছেন না, আপনি ডেলিভারও করতে পারছেন না, এখন দেখেন আপনি এনবিআর কাজ করতে পারছেন না, আপনি শেয়ার মার্কেটের অবস্থা দেখেন, আপনি নগর ভবনের অবস্থা দেখেন, আপনি সচিবালয়ের ভিতরে দেখেন বিক্ষোভ, মানে কোন প্রতিষ্ঠান। এবং প্রফেসর ইউনূস বলছেন যে আমি ইতিহাসে সেরা নির্বাচন করব, আবার কয়েকদিন আগে তিনি বলছেন যে ইলেকশন কিভাবে করব, এখন করলে তো ব্যালট বক্স চিন্তাই হয়ে যাবে, পুলিশ তৈরি না। আপনি দেখেন না, আমি সেটা বলছি, শুরুতে তাদের বলা উচিত ছিল 3 বছর, আমার ব্যক্তিগত অপিনিয়ন 3 বছর বলা উচিত ছিল। এই 3 বছরের ভিতরে এবং আরেকটা যেটা অভিযোগ তুলেছেন মিস্টার ওয়াদুদ ভুঁইয়া, যে একটা পারসেপশন তৈরি হয়েছে, কারণ আপনি পারসেপশনের উপরে খুব গুরুত্ব দিচ্ছেন, তো পারসেপশন তৈরি হচ্ছে যে এই সরকার একটা দলকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে বা একটা দলের হয়ে কাজ করছে, বা দলটাকে বিকশিত করবার বা দলটাকে শক্তিশালী করবার জন্য সে কাজ করছে। সেইটাও জনগণ যখন নির্বাচন হবে, জনগণ সেটা বিবেচনা নেবে। সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কিভাবে হবে? মানে পারসেপশনই যদি হয় সরকার নিরপেক্ষ না, তাহলে সেই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে কিভাবে, আর সেই সরকারের অধীনে অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে যাবেই কিভাবে? না, শুধু নিরপেক্ষতা দিয়ে তো হবে না। আপনার যে যারা নির্বাচন পরিচালনা করবে, পুলিশের যে অবস্থা, যারা ইলেকশন, আপনি আমাকে বলেন যে পুলিশে, আপনি তো একজন প্রাক্তন সেনা কর্মকর্তা, পুলিশকে ঠিকঠাক করার জন্য কি করা হয়েছে 9 মাসে? কিছুই করা হয় নাই। পুলিশ বাধা দিয়েছে, কোনো রাজনৈতিক দলকে বাধা দিয়েছে, ঘুষ বাণিজ্য বেড়ে গেছে, কোনো নাগরিক সমাজকে এটাকে বাধা দিয়েছে, যেটা আপনি করতে পারবেন না। ঘুষ বাণিজ্য বেড়ে গেছে, এবং পুলিশ একটা মানে একদম মানে ধরি মাছ নাচুই পানি, একেবারে মানে যতটুকু না পারলে গা বাঁচিয়ে চলা। পুলিশে একমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টার সময় প্রেস কনফারেন্স ছাড়া ইন্টারেস্টিং কোন কাজটা হয়েছে আমাকে বলেন, যেটা মানুষের নজর কেড়েছে? পুলিশের যে প্রবলেম 5ই আগস্টের আগে ছিল, একই প্রবলেমে রিভলভ করছে, এক জায়গায় ঘটছে। আমি সেই জন্য বলি যে এপিসে যে জাতি গঠনের যে সুযোগটা আসছে, সেই জাতি গঠনের সুযোগটা মানে নষ্ট হয়ে যাচ্ছে এখন। সেই জন্য পুরোটাই নির্ভর করবে আগামী দিনে বাংলাদেশের রাজনীতি করতে গেলে বিএনপির উপরে। মিস্টার ওয়াদুদ ভুঁইয়া, আমি সালাউদ্দিন ভাইয়ের কথা দূরে
এই ভাইয়ের কথা ধরে আমি শুরু করছি। মেয়র ইশরাক হোসেনের বিষয়টা তিনি যে দ্বিমত করলেন, আমার বক্তব্য হলো যদি দেশে আইন আমরা মানি, কোর্ট যা রায় দিয়েছে সেটা আমাদের সবাইকে মানতে হবে, কোর্টকে অনার করতে হবে, কোর্ট অমান্য করা যাবে না। আপনি কাউকে যমুনার সামনে ডেকে নিয়ে ঠান্ডা পানি খাওয়াবেন আর কাউকে বিদায় করার জন্য যমুনার সামনে থেকে গরম পানি মারবেন। আবার কথিত আছে, জনমত আছে যে কাউকে আপনি ডেকে নিয়ে আন্দোলনের নামে আন্দোলনও করাচ্ছেন যমুনার সামনে, আবার বুফেও খাওয়াচ্ছেন। তাহলে যমুনার সামনে নেওয়ার প্র্যাকটিস তো আপনি করেছেন, আপনারা করেছেন বলেই তো ইশরাক হোসেনের সমর্থকরা, বিএনপি না, ওটা বিএনপির কোনো সমর্থন ছিল না, ওটা ইশরাক হোসেনের ওই এলাকার নেতাকর্মী, ইশরাক হোসেনের নেতাকর্মীরাই ওই আন্দোলনটা করেছে। এবং বিএনপির কোনো কর্মসূচি নয়, এটা বিএনপির কোনো কর্মসূচি, প্রার্থীর নিজস্ব কর্মসূচি, বিএনপির কোনো কর্মসূচি না। যেমন চট্টগ্রামের মেয়র শাহাদাত যে মেয়র হচ্ছে, সে নিজেই ডিসিশন নিয়েছে, কোর্টে গেছে, কোর্ট থেকে রায় নিয়ে সে বসেছে, এটা বিএনপির কোনো কর্মসূচি বা অংশ না। ইশরাক হোসেনের তো তাই। এবং ইশরাক হোসেন একজন বিএনপি নেতা হওয়া সত্ত্বেও তিনি কিন্তু প্রথমত যান নাই, শেষ দিন তিনি গেছেন সেখানে, শেষ দিন। তো অতএব এটা কোনো আমি দোষের দেখি না, কারণ যেহেতু অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার আদালতকে মান্য করে সেটা পালন করেননি, তখন জনগণের দায়িত্ব হলো আদায় করে নেওয়া। ইশরাক হোসেন এর পক্ষের লোকেরা বা ওরা বিএনপি সমর্থিত হলেও তারা বুঝিয়ে দিয়েছে যে এই নয়ছয় করার সুযোগ নাই। এটা একটা মেসেজ, কিন্তু এই সরকারের জন্য বিএনপির পক্ষ থেকে বা বিএনপির কর্মীদের পক্ষ থেকে, সেন্ট্রাল বিএনপির পক্ষ থেকে বলছি না, কর্মীদের থেকে একটা মেসেজ থ্রো করা হলো প্রথমবারের মতো, যে আপনাকে মেসেজ দিলাম যে আপনি যদি সঠিক জায়গায়, নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে না থাকেন তাহলে কিন্তু ফলাফল এমনই হবে। অতএব যেই কারণেই তিনি রাগ করে, অভিমান করে, খুব করে হয়তো পদত্যাগের প্রশ্ন তুলছেন। পদত্যাগের প্রশ্ন তোলা এটাও কিন্তু ব্যর্থতার একটা অংশ। তো যাই হোক, তো আমি এটাকে এভাবে দেখছি, আমরা চাই ওনার মাধ্যমেই নির্বাচনটা হবে, ওনার মাধ্যমেই নির্বাচন। সরওয়ার হোসেন একটা প্রসঙ্গ তুলেছেন যে বিএনপির কথাবার্তা শুনে মনে হচ্ছে বা বিএনপির আচরণ দেখে মনে হচ্ছে, এমনকি সেনাবাহিনীরও সবটা ভারতের সঙ্গে মিলে যাচ্ছে। সো ওই যে ভারতীয় দালাল, ভারতীয় দোসর, এরকম একটা পারসেপশন তৈরি হচ্ছে কিনা, এবং বিএনপি সেনাবাহিনী আসলে ভারতের হয়ে কাজ করছে কিনা বা আওয়ামী লীগের হয়ে কাজ করছে কিনা। এনসিপির কোনো নেতা ইতিমধ্যেই বলেছেন যে আওয়ামী লীগের টাকা এখন বিএনপি চলছে, এরকম কথা আপনারা শুনেছেন। হ্যাঁ, এইসব অভিযোগের জবাব কি? দেখেন, আওয়ামী লীগের অনেক বড় বড় নেতাকে এনসিপি প্রোটেকশন দিয়েছে, এনসিপি চাঁদা নিয়ে ওদেরকে জামিন করাচ্ছে, ওদেরকে বিজনেস দিচ্ছে সচিবালয় থেকে। এনসিপি নিজে আওয়ামী লীগকে বিজনেসে প্রোভাইড করছে, টিকে রাখছে। আর দ্বিতীয়ত ভারতের কথা বলে ঠিক, এটা বলা ঠিক না, কারণ সারা দেশের মানুষ, পৃথিবীর মানুষ জানে যে ভারত বিএনপিকে কখনো ওন করেনি, এবং বিএনপিও ওভাবে দেশের জাতীয়তাবাদ ছেড়ে দিয়ে ভারতের সাথে বন্ধুত্ব করেনি, বন্ধুত্ব আছে, সম্পর্ক করেনি। অর্থাৎ বাংলাদেশে, হ্যাঁ, দেশি বিদেশি রাজনীতি থাকে, বিভিন্ন দেশের রাজনীতি বাংলাদেশের উপর থাকে, যেহেতু ভৌগোলিকভাবে বাংলাদেশ একটা ইম্পর্টেন্ট জায়গায় দাঁড়িয়ে আছে। তা আমি সে অর্থে বলবো যে বিএনপিও ভারতের কথায় চলে না, এবং সেনাপ্রধানও ভারতের কথায় কাজ করছে না। সেনাপ্রধান যেটা বলেছে সেটা গণতন্ত্রের পক্ষে বলেছে, 5 আগস্টে যারা মারা গেছে তাদের পক্ষে বলেছে। এই স্বৈর শাসনের কারণে যেই দেশ অচল হয়ে গেছে, সেই দেশকে একটা স্থিতিশীল অবস্থায় ফিরিয়ে আনার জন্য সেনাপ্রধান তার জায়গায় দাঁড়িয়ে অনেকটা ওয়ান স্টেপ ফাস্ট হয়ে বলেছে, যেটা অন্য সেনাপ্রধান হলে বলতো না। আমি এখানে বাহবা দেব, ধন্যবাদ দেব সেনাপ্রধানকে, একজন দেশপ্রেমিকের মতো কথা বলেছে। কারণ আমরা সেনাপ্রধানকে ইতিমধ্যে জনগণ জানে, তিনি দেখেছেন যে শেখ হাসিনা 5 তারিখেও বলেছে গুলি চালাও, 1000 মানুষ মারো গণভবনে, কিন্তু সেনাপ্রধান বলছে সম্ভব নয়। সেখানে কিন্তু ইন্টারনাল গণ্ডগোল হয়েছে, আমরা এটাও শুনেছি। এসএসএফকে নির্দেশ দিয়েছে শেখ হাসিনা শুট হিম, কিন্তু সেখানে গোলাগুলি হতে পারত 5 তারিখে, কিন্তু সেনাপ্রধান সেখান থেকে অনড় ছিল,
তিনি বলছে আমার সৈনিক আর গুলি চালাতে পারবে না। পুলিশ অনেক গুলি শেষ করেছে, আর্মিও গুলি করেছে, কিন্তু এখন এত মানুষ সারা দেশ থেকে ঢুকছে, গণভবনের দিকে আগাচ্ছে, ঢাকার দিকে আগাচ্ছে, সেনাবাহিনীর পক্ষে জনগণের মুখোমুখি দাঁড়ানো, বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব নয়। তাহলে 5ই আগস্ট 4ই আগস্ট সেনাপ্রধান যা বলেছে, আজকেও সেটা ধারাবাহিকতা সেনাবাহিনীর মধ্যে বা সেনাপ্রধানের মধ্যে দেখা যাচ্ছে। যে কারণে আমি সেনাপ্রধানকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি কোনো দেশের এজেন্ডা বাস্তবায়ন করছে না, এটা আমার বিশ্বাস। ভারতের এজেন্ডাও বাস্তবায়ন করছে না, এটা আমার বিশ্বাস। তারপরও রাজনীতিতে শেষ কথা বলে কোনো বিষয় নাই, কিন্তু আমি বলতে চাই যে সালাউদ্দিন সাহেব যেটা বলছে সেটাকে আপনারা ভারতের সাথে অন্য কারোর সাথে মিলালে চলবে না। সালাউদ্দিন আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব কিন্তু বলেছেন এটা, ডক্টর ইউনূসকে আমরা চাই, উনি দেশ চালাবে। তারপরেও যদি উনি থাকতে না চান, তাহলে কারোর জন্য তো পৃথিবীর কোনো জায়গা বসে থাকে না, কোনো স্থান শূন্য থাকে না। এটা বলা মানেই ওনাকে চলে যেতে বলা না, বলতে ওনাকেই চাই, উনিই থাকবেন, ওনার মাধ্যমে আমরা ইলেকশন করতে চাই। আমি আসছি আবার আপনার কাছে, আমি শেষ করে দিচ্ছি। এরপরে আসেন, আজকে আপনি বিএনপিকে দোষ দিচ্ছেন, মেয়রকে দোষ দিচ্ছেন, অন্যরাও, আপনি না অন্যরাও, অন্যরাও বাইরেও সালাউদ্দিন সাহেবকেও বলছেন, যিনি সম্মানের সহিত বললেন যে আমরা ডক্টর ইউনূসকেই চাই, তবে তারপরেও উনি যদি চলে যান তাহলে তো দেশ বসে থাকবে না, শূন্যস্থান পূরণ হবেই। এটা কোনো দোষের কিছু না। আমি শেষ কথাটা বলতে চাই এই বিষয়ে, আপনাদের সবার এবং জাতির জনগণের, সারা বাংলাদেশের মানুষের মনে থাকা উচিত, 9 মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই ইন্টারিয়াম গভর্নমেন্ট, এই অন্তর্বর্তী সরকার, এই উপদেষ্টা পরিষদ 9 মাসে একটা ভালো কাজ করেছে বলেন? ভালো বলতে খারাপ করেছে বলবো না, এক্সাম্পল দেওয়ার মতো। যেমন পুলিশের সক্ষমতা নাই বলছে, প্রধান অ্যাডভাইজার বলছে যে আমি এখন নির্বাচন করতে গেলে বাক্স চিনতে হবে, কারণ পুলিশের সক্ষমতা নাই। তাহলে 9 মাসে কি আপনি পুলিশের সক্ষমতা বাড়াতে পারতেন না? আপনি কি করেছেন? আপনারা কি করেছেন, কি করছেন? বন্দর নিয়ে কাজ করছেন, করিডোর নিয়ে কাজ করছেন, এনসিপিকে পানি দিয়ে লালন পালন করছেন। আপনাদের কর্মটা কি? টিভিতে এসে বড় বড় কথা বলছেন। বেসিক মানে উদাহরণ দেওয়ার মতো এবং বাস্তবসম্মত দেখার মতো দৃশ্যমান একটা কাজও হয়নি। পুলিশের উপরে যে হামলাটা হয়েছে 5 আগস্ট, 6-7 আগস্ট, পুলিশ যেভাবে মানুষকে মেরেছে, মানুষ যেভাবে পুলিশকে থানা পুড়িয়ে দিয়ে মেরেছে, পুলিশ তো দুর্বল হবেই। এই অবস্থায় তো পুলিশকে নিরাপত্তার জন্য সক্ষমতা ফিরিয়ে আনা দরকার ছিল প্রথম। তো আমি ব্যারিস্টার সরওয়ার একটু একটা বিষয় অনেকে মনে করেন যে সরকারের সঙ্গে প্রথম থেকেই সেনাবাহিনীর একটা দূরত্ব তৈরি হচ্ছে, বা সরকারের সঙ্গে যারা আছেন, বিশেষ করে নবগঠিত রাজনৈতিক দলটিও, তারাও সেনাবাহিনীকে একটু আন্ডারমাইন বা সেনাবাহিনী নক্ষত্রের দূরত্বে থাকবে এরকম একটা অ্যাটিচিউড নিয়ে তারা চলবার চেষ্টা করছেন। সেই জায়গায় সাম্প্রতিক কিছু ভূমিকা সেনাবাহিনীর বিরুদ্ধে অস্থিরতা তৈরি করবার একটা চেষ্টা হয়েছে, এবং সেনাপ্রধানের বক্তব্য অনেকেই অ্যাপ্রিসিয়েট করছেন। কেউ কেউ আবার বলছেন যে তিনি কেন এখন এইসব রাজনৈতিক বিষয়ে কথা বলবেন, কিন্তু যেহেতু অগাস্টের অভ্যুত্থানের সময় তার একটা রোল ছিল, সেই কারণেই অনেকে মনে করেন যে তার বলবার অধিকার আছে। এবং যেহেতু সরকারটা ইলেক্টেড গভর্নমেন্ট নয়, কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নয়, কাজে এখানে সেনাবাহিনীর একটা স্টেক থাকে। কারণ যে যাই বলুক না কেন, অনেকেই মনে করেন যে বিএনপি যেটা বলে যে আমরা যদি এই সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে নিই তাহলে এই সরকারের কি থাকে, বা সেনাবাহিনী যদি সমর্থন প্রত্যাহার করে নেয় তাহলে এই সরকার আসলে টিকতে পারে কিনা। সো এই জায়গায় ব্যালেন্সের যে সমস্যাটা এখন দেখা যাচ্ছে, সেটা আসলে দায় কার আর এর জন্য করণীয় আপনি কিভাবে দেয়? আমি মনে করি যে জেনারেল ওয়াকার অ্যাপ্রিসিয়েটেবল কাজ করেছেন ডেফিনেটলি। তিনি যে জনগণের পক্ষে দাঁড়িয়েছেন শক্তি প্রয়োগ না করে, সেই সময় ওই যে পালিয়ে গেছে মুজিব, তো এরকম একটা এবং সেই সংকটকালে শেষ পর্যন্ত পালিয়ে শেখ হাসিনা পালিয়ে যাবার পরেও যে উত্তরণের প্রক্রিয়াতে আসলে সবার মুখ, সবার যাত্রা তো ক্যান্টনমেন্টে ছিল, মানে সবাই ক্যান্টনমেন্টে গেছে, যে সমাধানের পথটা কি, অন্য জায়গায় তো সমাধানটা খুঁজে বের করা যায়নি, বসে থাকে ক্যান্টনমেন্ট ডাক দিলে মনে করে যে আমি বলছি যে অন্য জায়গায় সমাধানের পথ খোঁজার কোনো আমরা চেষ্টাও দেখি সেটা। সো ওইখানে সে ঐতিহাসিক রোল পালন করেছে, কিন্তু এবং সে যে একটা ট্রানজিশন
অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে ট্রানজিশনে যে রোলটা পালন করেছে সেটা ঐতিহাসিক আমি বলবো। কিন্তু এইটার পরে যেহেতু আপনি অন্তর্বর্তী সরকার মেনে নিয়েছেন এবং সেইটা একটা জায়গায় চলে আসছে, তখন ইলেকশনের টাইমটা তার এখতিয়ার বহির্ভূত নয় বলে অনেকে সমালোচনা করছে। তার এখতিয়ারে না, এই টাইমটা গভর্নমেন্টেরই দেওয়া দরকার ছিল। গভর্নমেন্ট যখন কথা বলে না, হ্যাঁ বলে, এখন এই যে গ্যাপটা রাখছে এইটা তো একটা মানে এই যে সর্বশেষ যে আমি মনে করি যে কোর্টে অনেক সময় অনেক কথা হয় না, বাই দ্য ওয়েতে হয় এরকম, উনি বলছেন এইটা কতটুকু সরকার নীতি নির্ধারক হিসেবে নিবে, এই জায়গাটায় অনেক সমালোচনা আমরা দেখছি ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায়। না না, কিন্তু সরকারের there are other issues। উনি যখন এই কথাগুলো বলছেন তখন দেখছেন যে দেশের কিছু কিছু ইস্যুয়ে সরকার সিদ্ধান্ত নিচ্ছে, সেনাবাহিনী মনে করে এবং সেনাবাহিনীর প্রধান হিসেবে উনিও মনে করেন যে এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জনগণের মানে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের। একটি ইন্টারিম গভর্নমেন্ট এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না, যেমন মিয়ানমারের ইস্যু বা অন্যান্য ইস্যু নিয়ে যেগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, ওই যে প্যাসেজ দেওয়ার থেকে শুরু করে। তো সেই কারণে সেনাবাহিনী মনে করছে যে ইলেকশন মানে এই সরকার তো অনেক রকমের সিদ্ধান্ত, একজন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দিয়ে দেওয়া হলো হঠাৎ করে, এবং কনসেন্ট সেনাবাহিনীর সঙ্গে ডিসকাশন ছাড়া। এটা তো একটা মানে অ্যাপারেন্ট একটা টাসেল মনে হতে পারে। যেমন আপনার মনে আছে যে সিসি কিভাবে ক্ষমতা নিল, সিসি ক্ষমতা নিল যে আমেরিকান ইন্ধনে রাস্তায় মানুষ নেমে গেল, নেমে যাওয়ার পরে সিসি বলল আই গিভ ইউ 48 আওয়ার্স। সো আমি এখনো মনে করি যে এই জেনারেল ওয়াকার ওইদিকে যাবেন না। আপনার মনে আছে এখনো বিবিসি দেখতে পারেন যে সিসি বলল ক্ষমতা নেওয়ার জন্য আই গিভ ইউ 48 আওয়ার্স, সেইটা আমি মনে করি যে যারা আছে ওখানে জেনারেল হাফিজ আছে বা এই অন্তর্বর্তী সরকার যারা আছে এরা আর্মির সেন্টিমেন্ট অথবা আর্মির ইনার ডাইনামিক্স সম্বন্ধে একদম মানে অজ্ঞ, এবং এর ভিতরে অনেকে আছে আর্মি হেটার আছে, যার জন্য হয়তো এইটা একটা দরবারে কথা বলে একটা জবাব দিতে হয়। কিন্তু করিডোর দেওয়া হবে কি হবে না, নির্বাচন কবে হবে, এটা সরকারের এখতিয়ার, সেটা সাজেশন দিতে পারে যে কেউ। এবং সেনাবাহিনী যে মাঠে আসে বলে কিন্তু যে দাঙ্গা হওয়ার কথা ছিল বা হতে পারত সেগুলো হচ্ছে না, যদিও অনেক ক্রিমিনাল অ্যাক্টিভিটি চলছে। একটা এই প্রথম ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী বাইরে আছে, মাঠে আছে, কিন্তু যেভাবে এখনও এই চাঁদাবাজি চলছে সেই জায়গায় মানুষ আশা করে যে আরও একটু রোল পালন করতে পারতো। সো আমি মনে করি এখন উনি গণতন্ত্রের পক্ষেই থাকবেন এবং ওনার এই কথাটা হয়তো সরকার নিয়ে সেইভাবে নিজেদের ভিতরে কীভাবে ব্যালান্স করা যায় সেইটাই করবে। আমি এখনও ওনাকে যতটুকু বুঝি, আমার 2.5 বছরের সিনিয়র, একসাথে আমরা কোর্স করেছি, উনি নিবে না। কিন্তু ওনার এই কথাটা অনেকে সমালোচনা করছে যে ওই ইন্ডিয়ান যে সেইটা বের হয়ে যাচ্ছে এই জায়গাটা একটু সমালোচনা। কিন্তু তাহলে তো ইন্ডিয়া নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে বলতে দেখে এখন বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলো তারা মুখে কুলুপেটে বলে থাকবে যে ইন্ডিয়া বলেছে কাজে আমরা নির্বাচনের কথা বলতে পারবো না। আর ওই যে ওখানে সেনাপ্রধান বলল যে আমার সাথে কন্টিনিউয়াস টাচে আছে, এবং এই জন্য এই জায়গাটা এখন আমি মনে করি এটা ঠিক আছে, কথা বলেছে, অস্বাভাবিক কিছু না। কথা বাংলাদেশের সেনাপ্রধানের সঙ্গে অন্য দেশের সেনাপ্রধানরা কন্টিনিউয়াস টাচে থাকবে, উনি বলেছেন। এটা আমি মনে করি যে যারা এখন সরকার চালাচ্ছে তারা সেটা বিবেচনায় নিয়ে সেটাকে একটা ব্যালান্স করবে। করিডোরের ব্যাপারে পক্ষে বিপক্ষে অনেক কথা আছে, এক ধরনের করিডোর সেখানে আছে অলরেডি। তো আমি ওই জায়গাটা আসি যে ইশাকের যে আন্দোলনটা, এটা কর্নেল অলির আমি একটা স্টেটমেন্ট দেখেছি যে নিজের লাভবান হওয়ার জন্য, নিজের স্বার্থের জন্য এইভাবে মানুষকে মানে ভোগান্তিতে ফেলা, এইটা একেবারে অযাচিত। শুধু এইটা না, এবং এইটা বিএনপির প্রোগ্রাম ছিল, কারণ এখানে সালাউদ্দিন সাহেব আবার একটা স্টেটমেন্ট করছিল যে তার যদি কাজ না করা হয়, যদি আদালতের তাহলে বৃহত্তর আন্দোলন করবে। অতএব এটা, কারণ যদি এরশাদ ভুল করতো তাহলে বিএনপি কারেকশন দিত, তার মানে একটা গ্রিন সিগন্যাল ছিল এটা বাদ দেবে। অতএব এটা কোর্টের কাজ, আদালত অবমাননার আবেদন আনাটা ছিল যুক্তিযুক্ত, এইখানে শক্তি প্রদর্শন না করলে ভালো হতো, সেটা আমার পয়েন্ট। এখন সেটা বলি যে এই সরকার যে ভুলের ভিতরে শুরু করছে, প্রথমেই তারা একটা গান্ধী টাইপ রাজনীতি শুরু করছে, উদার গণতন্ত্র। এইরকম একটা রেভলিউশনের পর উদার গণতন্ত্র হয় না। উদার গণতন্ত্র হতে পারেন, কিন্তু এখানে মার্শাল ল অ্যাপ্রোচও থাকা উচিত ছিল, অর্থাৎ লিমিটেড স্ট্রিম রুলিং। পৃথিবীর কোনো দেশে অভ্যুত্থান অথবা রেভলিউশনের পরে এইরকম সফটভাবে সেটাকে সাকসেসফুল করা যায় নাই। দ্যাট মিনস এই যে জাতি গঠনের যে সুযোগটা, সেই সুযোগটা নষ্ট হয়েছে, এবং সেইটা দায় দায়িত্ব পড়বে এই ইন্টারিম গভর্নমেন্টের উপরে, এবং সেইটাকে সাকসেসফুল করার দায়ভার পড়বে বিএনপির উপরে, যে বিএনপি
পরবর্তীতে মডিফাইড হয়ে জন আকাঙ্ক্ষা নিয়ে তারা ন্যায্যতা সুশাসন ন্যায় বিচার আনতে পেরেছে কিনা, সেই জায়গায় আমি বলবো যে এই ফখরুল ইসলাম সাহেব অনেক দিন আগে একটা বক্তব্য দিয়েছিলেন, এই মানে 5ই আগস্টের 1 মাস পরে, যে বিএনপি যদি আওয়ামী লীগের মতো একটা রাজনীতি করে তাহলে পরিণতি আওয়ামী লীগের মতো হবে। সেই জায়গাটায় যাতে আওয়ামী লীগের মতো পরিণতি বিএনপি না হয় এবং মাফিয়া ফেরত আসার সুযোগ সৃষ্টি না হয়, সেই দায়িত্ব সকলের উপর বর্তাবে হবে। এবং এইখানে যত বেশি ডিভিশন হবে তত মাফিয়া ফেরত আসার সুযোগ হবে। সেইটা পারবে কিনা বিএনপির ভিতরে যাদের করাপশন স্টিগমা ছিল, যারা দুর্নীতি মামলা ছিল, এই যে আরেকটা জিনিস দেখেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তাদের সমস্ত দুর্নীতির মামলা খালাস হয়ে গেল। এখন বিএনপি ডিফেক্টো সরকার চালাচ্ছে, ডিফেক্টো আই এম টেলিং ইউ, এবং তাদের সমস্ত অ্যাপারেন্ট দুর্নীতির অভিযোগ আছে, মানুষ বিশ্বাস করে। আপনি বলছেন বিএনপি সরকার চালাচ্ছে ডিফেক্টো এবং সেইখানে যাদের দুর্নীতির অভিযোগ ছিল সমস্ত দুর্নীতির অভিযোগগুলো এখন চলে যাচ্ছে। এর অনেকগুলো ন্যায্যতা রয়েছে। বেগম জিয়ার দুর্নীতির মামলাটা একটা কিন্তু অনেকের সঠিক দুর্নীতির মামলা ছিল, সেই মামলাগুলো সব খালাস হয়ে যাচ্ছে। সেইখানে আমরা দেখব যে দুর্নীতি দমন এর বিরুদ্ধে আপিল করে কিনা। তার মানে কি ওই রাজনৈতিক প্রক্রিয়াটা আনতে হবে। আমি আবার ওই জিয়ার কথাই বলবো যে খারাপ এবং ভালোর ভিতরে ভালো মানুষকে কীভাবে সামনে আনা যায়, সেই প্রক্রিয়া না করলে আওয়ামী লীগের মতো হোঁচট খাবে। আওয়ামী লীগের মতো যদি বিএনপি হোঁচট খায় আওয়ামী লীগের, তাহলে শুধু বিএনপি সাফার করবে না, এই দেশ সাফার করবে, এই দেশের জনগণ সাফার করবে। সেই জায়গায় জনগণ কথা বলবে যে আপনি ওই ধরনের রাজনীতি করতে পারবেন না, আপনার জন আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করবেন। কারণ কারো ব্যক্তিগতভাবে লাভবান হতে পারে অর্থনৈতিকভাবে, কেউ বিদেশে সেটেল হতে পারে, কেউ ভোগবাদীতে লিপ্ত হতে পারে। তা আপনি যদি ব্যর্থ হন তাহলে আবার বাংলাদেশের মানুষ আবার সাফার করবে। সেই দায়িত্ব আপনার নিতে হবে, আপনার ভালো রাজনীতি করতে হবে। বিএনপি ভালো রাজনীতি আগামীতে করবে না, এইটার আশঙ্কা কেন অনেকে করছে। বিএনপি তো ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে অনেক এক্সপিরিয়েন্স করেছে, অর্জন করেছে। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং দলকে মানে তথ্য মেসেজ নেতাকর্মীদেরকে যেভাবে ট্রেন্ড আপ করছে, মেসেজ দিচ্ছে, এতে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে বিএনপি একটা নতুন ধারায়, নতুন মাত্রায় একটা নতুন কিছু দেশকে দিবে, বিএনপিকেও দিবে। আওয়ামী লীগের বিদায়ের এক্সপিরিয়েন্স থেকে, 1/11-এর এক্সপিরিয়েন্স থেকে, বিএনপির ঘাত প্রতিঘাতের এক্সপিরিয়েন্স থেকে, বিএনপি এর সাথে আওয়ামী লীগকে তুলনা করার কোনো সুযোগ নাই। পুরো আওয়ামী লীগ থেকে পুরো ভিন্ন মাত্রা থেকে বিএনপি আগামীতে দেশ চালাবে, রাজনীতি করবে। আর ভাই যেটা বলছেন, সরব ভাই যেটা বলছেন যে মেয়র হওয়ার জন্য যে কথাটা বলছেন আমাদের কর্নেল অলি সাহেব, তো একসময় এক কথা বলেন, একবার এদিকে থাকেন একবার ওদিকে যান। কর্নেল অলি সাহেবকে আমাদের চেনার বাকি নেই। কর্নেল অলি সাহেবের সাথে রাজনীতি করেছি ছোটবেলা থেকেই। অতএব ইশাক হোসেন মেয়র হওয়ার জন্য ওখানে ডমিনেট করে, মানে ডেমনস্ট্রেশন করে নাই। ইশাক হোসেন করেছে সরকারের হৃদয়ে মনে কি আছে, কেমন নিরপেক্ষতা আছে সরকারের ভিতরে, সেটা বের করে আনার জন্যই ইশাক হোসেন ওখানে দাঁড়িয়েছে। যদি ইশাক হোসেনের এই দাবি পূরণ না হয় তাহলে ধরে নিতে হবে এই সরকার অধীনে নিরপেক্ষ সরকার নির্বাচন হবে না। ওইটাই ছিল আমাদের ইশাক হোসেনের মানে মূল টার্গেট, মেয়র হওয়া না। মেয়র হওয়া তার কাছে কিছুই না, বা বিএনপির কাছে কিছুই না। কেন আমরা সামনে ইনশাল্লাহ নিরপেক্ষ নির্বাচন শেষ হয়ে গেছে, সেজন্য তো বললাম মেয়র হওয়ার জন্য না, এটা ভেঙে দিচ্ছি। সরকারের হৃদয়ের গভীরে গহীনে কি অনুভূতি, কি ভালোবাসা, কতটা নিরপেক্ষতা আছে সেটা বের করে আনার জন্যই কিন্তু এটা আমাদের একটা পলিসি ছিল, মানে ইশাকের পলিসি ছিল, শক্তি প্রদর্শনের একটা পলিসি, শক্তি প্রদর্শন। তাহলে আপনি বলেন যে এর আগে যে এনসিপি, বিএনপির এখন অনেক শক্তি, আমি তো বিএনপির সাথে, বিএনপির এখন অনেক শক্তি, কারণ এখন তো সাউন্ড গ্রেনেড নাই, কিছু নাই এগুলো। ভাই শুনেন যে যমুনার সামনে যারা শক্তি প্রদর্শন করেছে, নার্সরা করেছে, টেম্পুওয়ালারা করেছে, সচিবালয়ে বিডিআররা করেছে, মানে আনসাররা করেছে, শাহবাগে এরা যে এনসিপি জামাত এরা যেটা করেছে, এটাকে আপনি শক্তি প্রদর্শন বলবেন না? সেই শক্তি প্রদর্শনকে সরকার সাদরে বরণ করছে। আর ইশাক হোসেনের সামান্য একটা মানে দাবিকে এটাকে নেগেটিভ ওয়েতে দেখার তো কোনো কারণ নাই। আপনি কারো শক্তি প্রদর্শনকে নিজে উৎসাহিত করবেন আর কারো শক্তি প্রদর্শনকে আপনি বলবেন অন্যায়,
এটা তো বৈষম্যমূলক কথা হলো। বৈষম্যমূলক আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার বিদায় হওয়ার পরে এই সরকার যদি নিজেই বৈষম্যমূলক কথা বলে, বৈষম্যমূলক আচরণ করে, তাহলে তো এই সরকার আমরা তো দেখলাম এমন লিবারেল ডেমোক্রেসি যে প্রধান উপদেষ্টা অফিসের সামনে আমি দেখলাম 30 জন এসে বসে রয়েছে 2 দিন। ভালো, আচ্ছা, খুবই। এরপর এই যে অ্যাপ্রোচটা ফেল করতে যাচ্ছে। আচ্ছা, এরপর আসে সেনাপ্রধানের কথা আসছে। সেনাপ্রধানের কথা বলছে, সেনাপ্রধান বারবার কি বলছে? বারবার উনি একটা কথাই বলে আসছে যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, দেশের মানুষকে স্টেবল করে, গণতন্ত্রকে স্টেবল করে আমরা ব্যারেকে ফিরে যেতে চাই। কে চায়? কেন আর্মি বাইরে থাকবে? আর্মি কেন ব্যারেকের বাইরে এখন বসে আছে? প্রত্যেক জেলা জেলা কেন বসে আছে? কতদিন বসে থাকবে? কেন থাকবে? সেটা সেনাপ্রধান বলার অর্থ কি খারাপ? সে তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে রাজনৈতিক দলের পালস বুঝে, জনগণের পালস বুঝে জনগণও দাবি করছে, এবং ইউনূস সাহেবও বলছেন ডিসেম্বর টু জুলাই। তাহলে তো সেনাপ্রধানের কথার সাথে ইউনূস সাহেবের কথারও মিল আছে। ডিসেম্বর তো প্রধান অ্যাডভাইজারও অ্যাড্রেস করেছে, কিন্তু সত্যি ডিসেম্বরে হচ্ছে কিনা এটা নিয়ে আমরা সন্দিহান। বা জুনের মধ্যে হচ্ছে কিনা, জুনে তো থাকবে বৃষ্টি বাদল, ওয়েদার খারাপ, কীভাবে হবে? আসলে কি এর মধ্যে হচ্ছে কিনা এটা নিয়ে জনগণ বিভ্রান্ত, আমরা বিভ্রান্ত, এবং আমরা আশান্বিত না, এবং সেনাপ্রধান বা সেনাবাহিনীও এটা বিশ্বাস করতে পারছে না যে তারা ডিসেম্বরের পরে তারা ব্যারেকে তাদের ঘরে ফিরে যেতে পারবে। তারা তো ক্ষমতার জন্য ডিসেম্বরের মধ্যে ইলেকশন চাচ্ছে না, তারা তো ক্ষমতার অংশীদারিত্ব চাচ্ছে না, মনির আহমেদের মতো অংশীদারিত্ব চাচ্ছে না, এখনও চায়নি। অতএব এখানে সেনাপ্রধানকে বা ওনার সাথে যারা কাজ করছেন ওদেরকে সাধুবাদ দিতে হবে, ধন্যবাদ। না, ওই কথাটা আপনার একটু পাওয়ার স্ট্রাগলের মতো মনে হতে পারে যে বাই 1 জানুয়ারি উইল হ্যাভ ইলেক্টেড গভর্নমেন্ট। এইটা মানে অপব্যাখ্যার সুযোগ রয়েছে। জেনারেল ওয়াকার ইজ মাই কলিগ, আমি মানে যতটুকু চিনি। সো এই কথাটা আর নো করিডোর, এক ধরনের করিডোর, এইটা নীতি নির্ধারকই হয়ে গেছে। সেটা যদি প্রফেসর ইউনূস তাকে অথরাইজ করে থাকে ফাইন। এখন সেইটা যদি সরকার না দেয় তাহলে কিন্তু একটা টাকা বড় হয়ে যাচ্ছে না, একটা মানে কিন্তু সেটা তো যার জন্য ওইটা সমালোচনা এই কারণে বড় রাজনৈতিক শক্তির সঙ্গে যখন সেনাবাহিনীর বক্তব্যটা মেলে এবং সরকারটা যখন অনির্বাচিত তখন আপনি এটাকে কি বলবেন? আমি তাদের বক্তব্যকে অযৌক্তিক কিভাবে বলবেন? অনির্বাচিত সরকারের অনির্বাচিত সরকারের মানে জনগণকে প্রতিনিধিত্ব আপনি কিন্তু বিএনপির সাথে সক্রিয়ভাবে বিএনপির সক্রিয় নেতা ছিলেন, এখনো আছেন। আপনি একজন বিজ্ঞ পাজ্ঞ বিএনপির নেতা ছিলেন বা আছেন। আপনি আমার বড় ভাই, শেষ করতে হবে। আপনি আমার বড় ভাই, আমার 1 মিনিট সেকেন্ডে শেষ করছি। আর বড় ভাই ছোট ভাইয়ের কথা শোনার সময় নাই। একটা কাজে আপনাকে আমরা দায়িত্ব দিলাম, আপনি করবেন, এখানেই করবেন। দেখা গেল যে আপনি করছেন না, করতে পারছেন না, ইচ্ছা অনিচ্ছায়, আমি তো শেষ করি। আমি তো আপনার দায়িত্বটা আমি নিব, আমি মনে করি আপনাকে আমি পুশ করব না। সেনাপ্রধান সেটাই করছে যে প্রধান উপদেষ্টা দায়িত্ব পালন করছে। আমাকে 30 সেকেন্ড আমি মনে করি সেই জন্য সেনাপ্রধান পুশ করেছে, আমাকে একটু বলতে অ্যালাউ করেন। সেই তো করেছে। তারেক সাহেবের কথাবার্তা অত্যন্ত গণতান্ত্রিক এবং কোয়ালিটি বলে মানুষ এখন মনে করে। 2টা জিনিস তার ভিতরে আমি আশা করি, 2টা জিনিস। এক হলো জিয়ার রাজনীতি ফেরত আসছে একটা দলের ভিতরে একটা জবাবদিহিতা, দলের ভিতরে একটা সমালোচনার জায়গা, কনস্ট্রাকটিভ সমালোচনা, নাহলে তার ভুল কেউ ধরাই দেবে না। ধন্যবাদ। আর একটা হলো দুর্নীতিমুক্ত দল কিভাবে গঠন করতে হয়, উনি নিশ্চয়ই ব্রিটেন থেকে সেই জ্ঞান। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। ব্যারিস্টার সরওয়ার হোসেন এবং মিশ্রাবাদ দুই অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, 2024-এর অগাস্টে যদি এই সরকার 3 বছরও ক্ষমতায় থাকতে চাইতো, আমার ধারণা কেউ খুব একটা আপত্তি করতো না। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে গত 9 মাসে তারা যদি কিছুটা ডেলিভার করতেন, অথবা যদি তারা ফাংশন করছেন এরকমটা মনে হতো, তাহলে কোনো আপত্তি করবার তেমন কিছু হয়তো কেউ করতো না। কিন্তু বাস্তবতা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে, তারা নিজেরাই এখন স্বীকার করছেন যে আসলে কিছুই হচ্ছে না। তারা বা আরেকটা বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে যে সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করবার জন্য যে ধরনের নিরপেক্ষ সরকার থাকা দরকার, এই সরকার সেরকম নিরপেক্ষ কি না। দ্বিতীয়ত হচ্ছে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এর বাইরে অনেক নীতি নির্ধারণী বিষয় আছে, যেসব বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে জনগণের সমর্থন বা মতামত অত্যন্ত প্রয়োজন, সেটা
নেয়ার প্রয়োজন এই সরকার বোধ করছে কিনা বা সেটা করবার এখতিয়ার তাদের আছে কিনা, এই প্রশ্নগুলো সামনে থাকছে। এবং সে কারণেই ওই যে সংস্কার যেটা অত্যন্ত প্রয়োজন, বিচারগুলো করা দরকার, কিন্তু বিচার তো করবে আদালত, সরকার চাইলেই বিচার করতে পারে না, সরকার যে কাউকে বিচারের আওতায় আনতে পারে। আপনার যদি আইনের প্রতি শ্রদ্ধা থাকে সেটা বিচারিক প্রক্রিয়ার হাতে ছেড়ে দিতে হবে। সংস্কার চাপিয়ে দেওয়া যায় না, এবং সংস্কার কোনো নির্ধারিত মেয়াদের মধ্যেও আসলে শেষ করা যায় না। এটা একটা নেভার এন্ডিং কন্টিনিউয়াস প্রসেস। প্রথমত মনস্তত্ত্বের সংস্কার হয়ে গেলে বাকি সবটাই সম্ভব। আর নির্বাচনটা, এটা বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের দাবি। জনগণ দেশ শাসন করতে চায় তার প্রতিনিধিদের মাধ্যমে। সেই প্রতিনিধিরা ভালো হবেন না খারাপ হবেন সেটা সময় বলে দেবে, এবং তাদের কোনো শিক্ষা অতীত থেকে হয়েছে কিনা, আওয়ামী লীগ থেকে, জুলাই আগস্ট থেকে, সেটাও আমরা ভবিষ্যতে দেখতে পারবো। কিন্তু দেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন খুব জরুরি। এবং এর জন্য সরকার যখন নির্ধারিত রোড ম্যাপ বা কবে নির্বাচন হবে স্পষ্ট করে কিছু বলছে না, তখন নানা ধরনের সন্দেহ তৈরি হয়, এবং সেই সন্দেহ দূর করবার দায়টাও আসলে সরকারেরই। এই দায় অন্য কারো না, এবং সেই দায় থেকে সরকারকে মুক্ত অন্য কেউ করতে পারবে না। সব মিলিয়ে এক ধরনের অস্থিরতা, অনিশ্চয়তার মধ্যে আছে, এবং আমরা আশা করব যে সবাই মিলে সেটা কাটিয়ে ওঠার চেষ্টা, কিন্তু প্রধান দায়টা কিন্তু যারা দায়িত্বে আছেন তাদের। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।